প্রার্থীদের নিয়ে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি, নির্বাচন ঘিরে সরগরম ময়মনসিংহ, মূল প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি, জামাত, এনসিপি। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা বিএনপির, আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসছে জামাত নেতৃত্বাধীন 11 দল, বিকেলে এই চূড়ান্ত ঘোষণা। গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিচার শুরুর আদেশ, সাক্ষ্য 8 ফেব্রুয়ারি, আশুলিয়ায় 7 হত্যা মামলায় সাফাই সাক্ষী। এবং এখনো সহিংসতার আগুনে জ্বলছে ইরান, গ্রেফতার একজনের মৃত্যুদণ্ড কার্যকর আজ, জনতাকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনে কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টার পর নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই আপিল শুনানি শুরু হয়। আজ 281 থেকে 380 নম্বর আপিল আবেদন পর্যন্ত শুনানি হবে। মধ্যাহ্ন বিরতির আগে 40টি শুনানির মধ্যে 32টি মঞ্জুর, 5টি নামঞ্জুর এবং 3টি অনুপস্থিত ও স্থগিত রয়েছে। এর আগে শুনানির প্রথম দিনে 52, দ্বিতীয় দিনে 57, তৃতীয় দিন 40 এবং চতুর্থ দিনে 53 জনের প্রার্থিতা বৈধ হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এম.আর. আসাদ। আসাদ, পঞ্চম দিনে এখনো পর্যন্ত কতগুলো আবেদন বৈধ হলো, এই বিষয়ে সার্বিক চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। চার দিনে 280টি শুনানি হয়েছিল এবং আজকে যে শুনানি শুরু হয়েছে পঞ্চম দিনে সকাল 10টা থেকে শুনানি শুরু হয়েছে এবং 380 সিরিয়াল, তাই এর মানে হচ্ছে 100টি শুনানি আজকে হওয়ার কথা। এবং দুপুরের বিরতি পর্যন্ত এই পর্যন্ত যে 40টি ছিল, তারপরে আরো 10টি শুনানি হয়েছে, সর্বমোট এখন পর্যন্ত 50টি শুনানি হয়েছে এবং এই 50টি শুনানির মধ্যে 9টিতে আসলে নামঞ্জুর করা হয়েছে এবং 6টিকে স্থগিত রাখা হয়েছে বা পেন্ডিং রাখা হয়েছে, যেটি আসলে বিকালে 4:30 থেকে সেটা শুনানি হবে। আর এছাড়া যদি আমি আপনাকে জানাই যে আজকে আসলে আমরা যেটাকে হেভিওয়েট প্রার্থী বলি বা আলোচিত প্রার্থী বলি, এরকম কোনো প্রার্থীর শুনানি এখন পর্যন্ত আমরা পাইনি। তবে একটি রয়েছে কুমিল্লার 2 আসনের বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, যিনি আসলে তার দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে অ্যাপিল করছেন। ধন্যবাদ আসাদ আপনাকে। ভোটের প্রস্তুতির খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম ময়মনসিংহ জেলা। বরাবরই এই জেলার রাজনীতির উত্তাপ ছাড়িয়েছে জাতীয় পর্যায়ে। এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় মাঠ কাঁপাচ্ছেন বিএনপি, জামাত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। এই নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ৪,৩63.48 বর্গ কিলোমিটার আয়তনের সীমান্ত ঘেঁষা ময়মনসিংহ জেলায় রয়েছে 11টি সংসদীয় আসন। জেলায় এবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন 94 জন প্রার্থী। যাচাই বাছাই শেষে নির্বাচনে লড়ছেন 65 জন প্রার্থী। কৃষি নির্ভর ময়মনসিংহকে বলা হয় রাজনীতির উর্বর ভূমি। ময়মনসিংহে এবার ভোটের মূল লড়াই হবে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে। তবে বেশ কিছু আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচনী ফলাফলে আসতে পারে নতুন চমক। নারী উদ্যোক্তা বান্ধব সরকার চাই। আমরা নারীরা যারা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা যেন সরকারের সহযোগিতায় আরো বেশি এগিয়ে যেতে পারি। যে দেশের ভালোবাসে, যারা দেশ ঠিক মতো চালাইতে পারবো তারই ভোট দিব। স্বাধীনতার 55 বছরেও ময়মনসিংহে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করেন তরুণ প্রজন্ম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত, আইনশৃঙ্খলার উন্নতি ও মাদক নিয়ন্ত্রণ সহ কাঙ্ক্ষিত উন্নয়নের দাবি ময়মনসিংহবাসীর। এ লক্ষ্যে যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা। পরিবেশ বালা আছে, আমরা যাকে বালা মনে করি
তার এই ড্যাম। দেশের যারা উন্নয়ন করতে পারে হেরারের দেন। তরুণ প্রজন্মেরও আহ্বান দল ও প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার। ২৬-এর যেই নির্বাচন, সেই নির্বাচনে হচ্ছে একজন যোগ্য এবং সৎ মানুষকেই আমরা হচ্ছে সংসদে দেখতে চাই, যারা হচ্ছে এই দেশের মানুষের জন্য এবং দেশের কল্যাণে আইন তৈরি করবে। অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নগুলো করার সাথে সাথে যাতে শিক্ষা সংস্কৃতির একটা ব্যাপক আন্দোলন আলোড়ন এই বিভাগে হয়, সেই প্রত্যাশাটুকু আমরা জনপ্রতিনিধিদের কাছে রাখতে চাই। আর ব্যবসা বান্ধব সরকার চাইলেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই পরিচালক। আগামী যে সরকারই আসুক সেটি যেন আমাদের ব্যবসায়ী বান্ধব সরকার হয়, আমরা যেন অবাধে ব্যবসা করতে পারি। আমরা চাইব এই নতুন সরকার যেন আমাদের ব্যবসায়ীদের দিকে তাকায়, ব্যাংকিং ইন্টারেস্ট যেন সিঙ্গেল ডিজিটে হয়। আচরণবিধি মেনে জেলার 11 আসনেই কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশাও জানান তারা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো দৃষ্টিই ছিল না। আমরা এই ভঙ্গুর রাষ্ট্রকে, আমার এই প্রিয় এলাকাকে সমৃদ্ধশালী এবং স্বয়ংসম্পূর্ণ করার জন্যে আমি আশাবাদী। আমরা মনে করি বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আমাদের দরকার। প্রশাসন সে বিষয়টা তারা নিশ্চিত করবে বলে আমরা মনে করি। আমাদের অঙ্গীকার হচ্ছে ৭১-এর চেতনায় একটা বাংলাদেশকে, যে ২৪-এর যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা। আমরা সম্প্রীতির একটা বাংলাদেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি। পূর্বের সার্বিক উন্নয়নে আমরা ভূমিকা রাখার চেষ্টা করব, বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। ৬০ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত ময়মনসিংহের ১১ আসনে এবার ভোটার ৪৭,১৩,৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩,৭৫,৭৩২ জন এবং মহিলা ভোটার ২৩,৩৭,৮৫২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন ৩৮ জন। আফরিন পপি, মোহনা সংবাদ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসন দলের মনোনয়ন প্রার্থী মির্জা আব্বাস। রাজধানীর পল্টন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এমন শঙ্কার কথা জানান। বলেন, দেশের বিভিন্ন জায়গায় মবক্রেসির পাশাপাশি কিছু প্রার্থীর উস্কানিমূলক কথাবার্তার পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। এসব উস্কানিতে কান না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। এক কথা কি, মহাবক্তব্য সব জায়গায় চলে না, করা উচিত না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেঁচে আসি না, তারপরে যা ইচ্ছা করে ফেলবে ওটা সম্ভব না। আমি আশা করবো নির্বাচন কমিশন এটাকে দিতে খুবই সুবিধা, এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ জোটের শীর্ষ নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সন্ধ্যার মধ্যে যৌথ ব্রিফিংয়ে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দলীয় জোট। এদিকে আসন সমঝোতা নিয়ে গতকাল আলাদা বৈঠক করে জোট সঙ্গী দলগুলো। শতাধিক গুম খুনের অভিযোগে এনটিএমসির সাবেক প্রধান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ হবে ৮ ফেব্রুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। পরে এই বিষয়ে বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া ট্রাইব্যুনাল ২ জুলাই আন্দোলনের সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার সাফাই সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে। এসব মামলার গ্রেফতার ১৫ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলছে। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে আলোচিত গুম এবং খুনের যে মামলা, আসামি জিয়াউল হাসানের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছিল, সেই মামলাটির আসামি জিয়াউল হাসান একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখেই প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আমরা আশা করছি ইনশাআল্লাহ। এই মামলাটি হচ্ছে এমন একটি মামলা যে মামলাটির মাধ্যমে বাংলাদেশের গুমের যে ভয়াবহ সংস্কৃতি সেটির একটি উন্মোচন হবে, জাতির সামনে দৃশ্য উন্মোচিত হবে।
এই মামলাটিতে আমরা এখন পর্যন্ত 104 জন মানুষকে গুমপূর্বক হত্যা করে দেশের বিভিন্ন স্থানে, প্রধানত গাজীপুরের একটা রাস্তায় এক রাতে মোট 4 জনকে, আর বাকি 100 জনের মতো ভিকটিম যাদের কথা আমরা বলেছি তাদেরকে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, জিয়াউল আহসানের মামলার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, কিছুক্ষণ আগে কিন্তু প্রসিকিউটর তামিম কিন্তু এখানে ব্রিফ করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে আবু সাইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তার কিন্তু সাক্ষ্য গ্রহণ ও জেরা কিন্তু শেষ। এখন যুক্তিতর্ক স্থাপন পর্ব সেটির একটি দিন নির্ধারণ হবে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আজকের মধ্যে কিন্তু জানানো হবে যে যুক্তিতর্কের কবে থেকে শুরু হবে। এবং মূলত যুক্তিতর্কই কিন্তু এটি কিন্তু একটি মামলার শেষ ধাপ বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে প্রসিকিউটর তামিম আরও জানিয়েছেন যে জুলাই স্মৃতি জাদুঘর, যেটি অর্থাৎ গণভবনে যে জুলাই স্মৃতির জাদুঘর হবে, সেই জাদুঘর থেকে সেই গণভবন থেকে পাওয়া যে তথ্য যে জুলাইয়ের বিভিন্ন ধরনের যে স্মৃতিচিহ্ন বা যে ধরনের ঘটনা ঘটেছে, এসবের যেসব সাক্ষ্য প্রমাণ রয়েছে বা যেসব সাক্ষ্য চিহ্ন রয়েছে, সেগুলো যে নিয়ে যে জাদুঘরটা হবে, সেই জাদুঘরের জন্য যে উপাদান যে ধরনের প্রমাণ রয়েছে সেগুলো কিন্তু দর্শকদেরকে প্রদর্শন করা যাবে এবং এগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু মামলার জন্য নেওয়া হয়েছে। তবে মামলার জন্য নেওয়া থাকলেও আগামী 1 মাসের জন্য কিন্তু এইটি জনসাধারণের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে কিন্তু উন্মোচন করা হবে বলে তিনি এটি জানিয়েছেন। এদিকে এর আগে প্রসিকিউটর চিফ প্রসিকিউটর কিন্তু জিয়াউল আহসানের বিষয়টি নিয়ে কিন্তু ব্রিফ করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে 104 জনকে কিন্তু হত্যা করেছে, বিশেষ করে গুম করে। মূলত হচ্ছে তিনি যখন র্যাব ইন্টেলিজেন্সের ইউনিটের যখন প্রধান ছিলেন, তিনি কিন্তু সে সময়কারই কিন্তু ঘটনাটি তিনি মেনশন করেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে 4 জনকে গাজীপুরে এবং বাকি 100 জনকে দেশের বিভিন্ন স্থানে হত্যা করা হয়েছে, বিশেষ করে বরিশাল হয়ে খুলনা, সুন্দরবন এইসব জায়গাগুলোতে কিন্তু গুম করে হত্যা করা হয়েছে বলে এবং খুব নির্মম কায়দায় হত্যা করা হয়েছে বলে তিনি যেমনটা বলেছেন এবং অনেকটা নাৎসি কায়দার সাথে তিনি তুলনা করেছেন, যতটুকু তিনি আমাদেরকে বলেছেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী যিনি নাজদিন, তিনি কিন্তু জানিয়েছেন যে 104 জনের কথা বলা হয়েছে, সে 104 জনের কিন্তু নাম বা লিস্ট তাদের কাছে দেওয়া হয়নি। তাদের 104 জনের মধ্যে যদি কয়েকজন, অন্তত 10-12 জনের যদি নাম দেওয়া যেত তার একটি কথা ছিল। তিনি কিন্তু জানিয়েছেন যে যাদের 104 জন যে সংখ্যাটা বলা হচ্ছে তাদের কারোরই নাম কিন্তু কোনো লিস্ট বা তালিকা এই আজকে কিন্তু দেওয়া হয়নি বা তাদেরকে কিন্তু বলা হয়নি। সুতরাং এটি কিন্তু এখনও প্রমাণিত নয় বা এটি কিন্তু একটা অনুমান নির্ভর বলে তিনি বলছেন এবং আসামি জিয়াউল আহসানও কিন্তু সেরকমটি আদালতে ট্রাইব্যুনালে বলেছেন। তো এই হচ্ছিল জিয়াউল আহসান এবং ট্রাইব্যুনাল থেকে পাওয়া আমার কাছে তথ্য। ধন্যবাদ মুদাসসির আপনাকে। 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন দাবিতে রাজধানী গুরুত্বপূর্ণ 3টি স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বেলা 12টার পর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ কর্মসূচি শুরু করে তারা। সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানায় শিক্ষার্থীরা। তারা বলেন, আগামীকাল অনুষ্ঠিত হয়ে যাওয়া উপদেষ্টা পরিষদ বৈঠক আইনের খসড়াটি অনুমোদন করতে হবে। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। পঞ্চগড়, রাজশাহী ও রংপুর বিভাগের মতো জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশায় নদী অববাহিকায় রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বাড়ছে এবং চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় কাবু হয়ে পড়েছে শিশু, নারী ও বয়স্করা। সর্দি কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। অস্বাভাবিক এই শীতে ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। তাছাড়া ঘন কুয়াশার হিমেল বাতাসে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
পাবনার সাথিয়ায় কাশীনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাজারে ব্যবসায়ীরাও একে ময়লা ফেলার ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করছে। এমনকি স্বাস্থ্যকেন্দ্রের ভেতরেই গড়ে তোলা হয়েছে হরিজন সম্প্রদায়ের অবৈধ আবাসস্থল। এমন পরিস্থিতিতে এলাকার চিকিৎসা সেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। প্রতিষ্ঠানটির বাউন্ডারি দেয়াল উঁচু করলেই এ সমস্যার সমাধান হবে বলে মনে করছেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। দখল, দূষণ আর দেখভালের অভাবে ময়লার বাগারে পরিণত হয়েছে পাবনার সাথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। প্রায় 40 বছর আগে স্থাপিত প্রতিষ্ঠানটি অবৈধ দখল ও নোংরা পরিবেশের কারণে চিকিৎসা সেবাদানের অনুপযোগী হয়ে পড়েছে। এক পর্যায়ে এর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে পাশের একটি নতুন ভবন নির্মাণ করা হয়। বর্তমানে সেই ভবনেই সীমিত পরিসরে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। দখল ও দূষণে পরিবেশ নষ্ট হওয়ায় সেবা প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। আটের মানুষ সম্পূর্ণ এনে গাড়ি করে, আমি তো মাঝে মাঝে পুরা লাই এই ময়লাগুলিতে গন্ধ ছড়ায় এবং অসুখ বিসুখও ছড়ায়। এখানে কোনো কেউ চিকিৎসা পাচ্ছে না। এখানে হাসপাতালের মধ্যে বাড়ি ঘর তৈরি করা হয়েছে। এরপরে আছে যে তো দেয়ার লোক নাই, যার যা বলে করতেছে। 2টার পরে গেট তালা মারি, তাও নিচ দিয়ে ঢুকে প্রসাব করে, অনে যায় প্রসাব করে, আবার ময়লা এনে ফেলায়। আমরা তো প্রশাসনের লোক না, আমরা তো এভাবে কিছু বলতে পারি না, কিন্তু যারা এখানে কর্মস্থলে আছে ওনারা কোনো উদ্যোগ নেয় না। বাউন্ডারি দেয়াল উঁচুকরণের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করলে এর প্রতিকার মিলবে বলে আশ্বাস দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বাউন্ডারি উঁচুকরণের ইমার্জেন্সি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এটা ACD কে লিখেছি এবং রেসপন্স করছে। আজকে ভিজিটে আসা কথা, ভিজিট এসে ওটা দেখে আর প্ল্যান করবে। কর্তৃপক্ষের সহযোগিতায় উপস্বাস্থ্য কেন্দ্রটির যথাযথ ব্যবহার ও চিকিৎসা সেবা ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রার্থীতা নিয়ে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি। নির্বাচন ঘিরে সরগরম ময়মনসিংহ, মূল প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি, জামাত, এনসিপি। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা বিএনপির। আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসছে জামাত নেতৃত্বাধীন 11 দল। বিকেলে এই চূড়ান্ত ঘোষণা। গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিচার শুরুর আদেশ। সাক্ষ্য 8 ফেব্রুয়ারি। আশুলিয়ার 7 হত্যা মামলার সাফাই সাক্ষী। এবং এখনো সহিংসতার আগুনে জ্বলছে ইরান। গ্রেফতার একজনের মৃত্যুদণ্ড কার্যকর। জনতাকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।